আমরা অন্তর্বর্তী সরকারের সময় যেমন আইন শৃঙ্খলার একটা বেহাল দশা আমরা দেখেছিলাম এবং বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলার পরিবেশ উন্নতি হবে, কিন্তু এই নির্বাচিত সরকার আসার পরেও, দলীয় সরকার আসার পরেও কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের কোনো উন্নয়ন আমরা দেখি নাই। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি অনেক কাজে ব্যস্ত, তিনি সংবিধান সংশোধন করতে ব্যস্ত, কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের পরিবর্তন বা সংস্কার করতে কিন্তু ওনার সেই ব্যস্ততা আমরা দেখি না। এবং দুঃখের বিষয়ে বর্তমান সময়েও তিনি আছেন এখনো। আমাদের এই 14ই জুলাই 2024-এ আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি ছিল, রাষ্ট্রপতি তৎকালীন, এবং দুঃখের বিষয়ে বর্তমান সময়েও তিনি আছেন এখনো, তো সেই রাষ্ট্রপতি বরাবর আমরা স্মারকলিপি দিয়ে এসেছিলাম, দিয়ে আসার কর্মসূচি ছিল আমাদের যে ধারাবাহিক কর্মসূচি চলমান ছিল সেটার অংশ হিসেবে। এবং এই 14ই জুলাই আমরা দেখতে পেলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এসে শিক্ষার্থীদেরকে রাজাকার বলে কটূক্তি করলো এবং তার প্রতিবাদে মেয়েরাই প্রথম হলের তালা ভাঙলো। রোকেয়া হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টি হল, সকল হল থেকে মেয়েরা বের হয়ে আসলো এবং সারা বাংলাদেশেই ছেলে মেয়েরা হলের তালা ভেঙে বের হয়ে এসে প্রতিবাদ জানালো এবং এই আন্দোলনে প্রথমবারের মতো সরাসরি একটা রাজনৈতিক অবস্থান নিল সরকারের বিরুদ্ধে। এবং ফলশ্রুতিতে 15ই জুলাই আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করা হলো। সেদিনে সেই কর্মসূচি, সেই বক্তব্যের প্রতিবাদ, শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদের যে সমাবেশ ছিল, সেখানে নারী শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে আক্রমণ করা হলো, নির্যাতন করা হলো, আহত করা হলো। ঢাকা মেডিকেলে শত শত শিক্ষার্থী সেদিন আহত হয়েছিল, নারী পুরুষ নির্বিশেষে। এবং সেই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে আলোড়িত করেছে, আন্দোলিত করেছে এবং পুরা বিশ্বে সে নারী নির্যাতনের দৃশ্য কিন্তু ছড়িয়ে পড়েছিল। এবং সেই 14 এবং 15ই জুলাই সেই নারীদের এই অগ্রযাত্রা কারণেই এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়। এবং গণ অভ্যুত্থানে আমাদের অনেক নারী শহীদ, আমি জানি না নারী শহীদ হিসেবে বলাটা কতটুকু যৌক্তিক, কিন্তু অনেক নারীরাই আন্দোলনে সরাসরি অংশ নিয়েছে, আহত হয়েছে এবং শহীদ হয়েছে। শহীদ মেহেরুন্নেসা, নাইমা সুলতানা, রিয়াগব সহ আমরা জানি কয়েকজন শহীদ হয়েছেন। অনেকে সরাসরি আন্দোলনে গিয়ে রাজপথে শহীদ হয়েছেন। ফলে নারীদের এই আন্দোলনে অংশগ্রহণ, ভূমিকা, আত্মত্যাগ, এটা আমরা সবসময় বক্তব্যে বলি, কিন্তু দুঃখের বিষয় গত 2 বছরে আমাদের বলতে সকল রাজনৈতিক দল বা সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে সেটা আসলে প্রতিফলিত হয় নাই। আমরা জুলাই গণ অভ্যুত্থানে শুধু 14 বা 15 জুলাই না, আমরা কিন্তু শুরু থেকেই এই আন্দোলনে নারীদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল। যদিও নারী কোটা বিরুদ্ধে গিয়ে সে সময় বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সমস্ত কোটার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে বা যৌক্তিক সংস্কারের কথা বলেছে। তো নারীরা ফ্যাসিবাদের, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি আমাদের কাছেও এটা পরিষ্কার ছিল বিভিন্ন সময় যে এই যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে নারীরা একটা বড় শক্তি, যারা সেই তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। এবং নারীরা এই আন্দোলনের একটা প্রধান জায়গায় ছিল বলেই নারীদেরকে আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময়, অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন সময় স্পেসিফিকভাবে আক্রমণ করা হচ্ছে, নারী হিসেবে আক্রমণ করা হয়েছে। কারণ না হলে 15 জুলাই নারীদেরকে লক্ষ্যবস্তু করা হতো না আক্রমণে, কারণ তারাও ভাবছিল যে নারীরাই ছিল আন্দোলনের বৈধতা। নারী না থাকলে, বা আমাদেরকে এখনো বিভিন্ন সময় এইভাবে ফ্রেমিং করানোর চেষ্টা করা হয় যে নারী নাই এনসিপির সাথে বা জুলাইয়ের সাথে, আর নারীরা নাই, নারীরা চলে গিয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানের যে সকল নারীরা ঢাকার সারা বাংলাদেশে অংশগ্রহণ করেছিল, যে সকল ছাত্রীরা, যে সকল নারীরা, পেশাজীবী নারীরা, গৃহিণীরা, আমাদের মায়েরা, বোনেরা, তারা এখনো জুলাইয়ের পক্ষে আছে, এখনো নতুন বাংলাদেশের পক্ষে আছে, সংস্কারের পক্ষে আছে, বিচারের পক্ষে আছে। হয়তো অনেক বাস্তবতার কারণে, সামাজিক এবং রাজনৈতিক কারণে অনেকেই মাঠে সেই সক্রিয়তাটা ধরে রাখতে পারে নাই, রাজনৈতিকভাবে
সামনে এগিয়ে আসতে পারে নাই, আমরা সেই স্পেসটা করে দিতে পারি নাই। কিন্তু তার মানে এই না যে তারা পুরনো বন্দোবস্তের পক্ষে চলে গিয়েছে। তারা এখনো পরিবর্তন চায়, তারা এখনো প্রতিবাদী। এবং আমরা মনে করি এদেশের সংকটে, জাতীয় সংকটে, এদেশের তরুণদের কোনো সংকট হলে অবশ্যই সেই সকল নারীরা, আমাদের মায়েরা, বোনেরা আবারও আমাদের পক্ষে এসে দাঁড়াবেন। এবং আমরা এবারে নির্বাচনে দেখেছি যে নারী ভোটারদের তারা বড় একটা রোল প্লে করেছিল। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সবারই কিন্তু নারী ভোটারদেরকে নিজেদের পক্ষে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল। ফলে নারীরা বাংলাদেশে এখন আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক গুরুত্বপূর্ণ, তাদের মতামত, তাদের সিদ্ধান্ত। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জায়গা থেকেও সেই চেষ্টা আমরা করছি, করে যাব। নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে জুলাইয়ের যে নারী শক্তিরা ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করা, তাদের রাজনৈতিক সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। কারণ আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে নারীরা যে বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে, সাইবার বুলিংয়ের শিকার হয়েছে, ফ্যাসিস্টদের দ্বারা শিকার হয়েছে, কখনো কখনো নিজ দলের সহকর্মীদের দ্বারা শিকার হয়েছে, প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের দ্বারা নারীরা শিকার হয়েছে বা শিকার হয়ে যাচ্ছে ক্রমশ। তো এই জায়গায় সোশ্যাল মিডিয়া বা সাইবার বুলিংয়ের ক্ষেত্রে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। আমরা দেখছি যে নতুন আইন করছে, তো সেই খাতে যাতে এই সংবেদনশীলতা রাখা হয় নারীদের, এবং নারীরা যেই দলেরই হোক, যেই মতেরই হোক না কেন, আমরা যাতে তাদের নারী হিসেবে তাদেরকে বিরোধিতা করার জন্য আমরা তাদের চরিত্র হনন বা এই ধরনের কাজ থেকে বিরত থাকি। এবং যারা এই কাজগুলো করে তাদেরকে আমরা প্রতিহত করি। আমরা নারীদের যেটা দক্ষতা বা ক্ষমতায়ন, নারী শিক্ষার বিস্তার, সেটা নিয়ে আমরা আমাদের এনসিপির ইস্তেহারও আমরা লিখেছিলাম। নারীদের উচ্চশিক্ষার জন্য সরকারের আরও ভর্তুকি দেওয়া প্রয়োজন। শুধু প্রাথমিক শিক্ষাতে নারীদের সরকারি একটা বৃত্তি আছে বা নানান সুযোগ সুবিধা আছে, সেটা উচ্চশিক্ষা পর্যায়েও নারীদের সেই সুযোগ সুবিধা নিয়ে যাওয়া প্রয়োজন, যাতে নারীদের প্রতি সামাজিক বৈষম্যটা দূর হয়। এবং পেশাজীবী নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ করা, পাশাপাশি গৃহিণী নারী যারা রয়েছে তাদেরকেও সামাজিক নিরাপত্তা, এবং তাদেরকেও যাতে তারা বিভিন্ন ধরনের যৌন নির্যাতনের শিকার হয়। আমরা অন্তর্বর্তী সরকারের সময় যেমন আইন শৃঙ্খলার একটা বেহাল দশা আমরা দেখেছিলাম, এবং বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলার পরিবেশ উন্নতি হবে। কিন্তু এই নির্বাচিত সরকার আসার পরেও, দলীয় সরকার আসার পরেও কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের কোনো উন্নয়ন আমরা দেখি নাই। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি অনেক কাজে ব্যস্ত, তিনি সংবিধান সংশোধন করতে ব্যস্ত, কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের পরিবর্তন বা সংস্কার করতে কিন্তু ওনার সেই ব্যস্ততা আমরা দেখি না। ফলে আমরা এই গত 4-5 মাসে কিন্তু অনেক ধর্ষণের ঘটনা আমরা শুনেছি, শিশু ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের কথা আমরা শুনেছি, এবং 1-2টার বিচার হয়তো করা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় এই ঘটনাগুলো এখনো ঘটে যাচ্ছে। আমরা হাতিয়াতে দেখেছি যে শাপলাগলিতে ভোট দেওয়ার কারণে একজন নারী ধর্ষণের শিকার হয়েছে, এবং তার তদন্তের প্রতিবেদন, সে অভিযোগটা এসেছে, সেই তদন্তের প্রতিবেদন কিন্তু এখনো আসছে না। ফলে এই যে এই ধরনের ঘটনা ঘটছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, তো এই সরকার যদি গতানুগতিকভাবে চলে, আগের সরকারের মতো অবস্থান নেয় এবং নারীদের জন্য কোনো এই সামাজিক রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে এই সরকার জুলাই গণ অভ্যুত্থানে যে নারীদের কন্ট্রিবিউশন বা আমাদের সকলের যে প্রত্যাশা, সেইটার পক্ষে সম্মান প্রদর্শন করবে না বলে আমরা মনে করছি। ফলে আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি যে অবিলম্বে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা, জুলাই সনদ বাস্তবায়ন করা, এবং সংবিধান সংশোধনের মাধ্যমে নয়, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এই সংস্কার বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছিলাম শুধুমাত্র এই 5-6টা সংস্কার নয়, নারী কমিশন হয়েছিল, শ্রম কমিশন হয়েছিল, মিডিয়া কমিশন হয়েছিল। সেই কমিশনগুলোর কোনো রিপোর্টের কিন্তু আমরা কোনো কিছু পাইনি। সেই কমিশনগুলোর পক্ষে বিপক্ষে অনেক ধরনের মতামত থাকতে পারে, কিন্তু কমিশন করার মানেটা ছিল যে এই বিষয়টা নিয়ে আমাদের কিছু প্রস্তাবনা আমাদেরকে লাগবে। তো সেই প্রস্তাবনাগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদেরকে সেই সুপারিশগুলা যাচাই বাস্তবের মাধ্যমে প্রয়োজনে আরও আলোচনা করে সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করা প্রয়োজন। এবং আজকের জুলাই মাস চলমান আছে, আমরা জুলাই মাসে গণহত্যার
বিচার, সেই বিচার 2 বছর ধরে চলমান। আমরা দেখেছি 5ই আগস্টের পরে মামলা বাণিজ্য কারা করেছে, এই সকল মামলা বাণিজ্যের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে। এই সরকার এসে আইসিটি ট্রাইব্যুনালের, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে, কি কারণে সেটা আমরা জানি না। আমরা দেখেছি হাসানুল হক ইনুর 10 বছরের মাত্র সাজা হয়েছে। ফলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে, ধীরগতি হচ্ছে, শহীদ পরিবাররা বিচার পাচ্ছে না। আমরা বিচারের দাবিতে কথা বলে যাচ্ছি সংসদ এবং সংসদের বাইরে। আজকেও সংসদে বিচার নিয়ে আমাদের একটা আলোচনা আছে, তো সেই আলোচনার জন্য আমাকে আবার সংসদে যেতে হবে। এই জন্য হয়তো আমি আপনাদের বাকি অনুষ্ঠানে থাকতে পারবো না বলে দুঃখ প্রকাশ করছি। তবে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন। এবং আমাদের এখন সকলের দায়িত্ব যে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল নারীরা অংশগ্রহণ করেছে তারা, আমরা অনেকেরই খবর রাখতে পারি নাই, বিশেষত ঢাকার বাইরে সেই প্রান্তিক নারীরাও ঠাকুরগাঁয়ে এক মেয়ের স্লোগান, আমাদের সারা এখনও সেই স্লোগানের ভিডিও আমরা দেখি যে স্বৈরাচারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো এই সকল নারীরা নানা ধরনের ভালনারেবিলিটির মধ্যে আছে, রাজনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে আছে, সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে আছে। তো নারী শক্তির প্রতি আহ্বান থাকবে জুলাইয়ের সকল নারীর পক্ষে দাঁড়ানো, দল মত নির্বিশেষে এই সকল নারীদেরকে ঐক্যবদ্ধ করা এবং ঐক্যমত কমিশন সহ সংস্কার প্রক্রিয়ায় যে সকল রাজনৈতিক এবং সামাজিক দাবিগুলো ছিল নারীর পক্ষে